আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ অথবা দেশের বাইরে থেকে যারা এই এমএসটিভি লাইভের সাথে যুক্ত আছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দেশবাসী, আজকে যে বিষয়টি নিয়ে আমরা আপনাদের সাথে উপস্থিত হয়েছি বা আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমরা কথা বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের লাইভে আমাদের যারা অতিথি আছেন অবশ্যই আমাদের এখানে যুক্ত হবেন। তো আমি অতিথিদের উদ্দেশ্যে একটা বিষয় বলবো যে আপনারা লাইভে যুক্ত হওয়ার ক্ষেত্রে ক্যামেরাটাকে অন করে তারপরে লাইভে যুক্ত হবেন। আজকে আমাদের এখন বর্তমান যিনি অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন, অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তিত্ব। আমাদের গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্র দলের সম্মানিত সহ সভাপতি সাহেব ইঞ্জিনিয়ার মোমেন আকন্দ ভাই আমাদের সাথে উপস্থিত হয়েছেন। তো অবশ্যই আস্তে আস্তে আমাদের অন্যান্য অতিথিরা উপস্থিত হবেন আশাবাদী। আর যারা অতিথি আছেন তারা আসার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টাকে ফলো করে আসবেন যে আমাদের লাইভে অংশগ্রহণ করার ক্ষেত্রে অবশ্যই ক্যামেরাটাকে ওপেন করে তারপরে আপনারা আসবেন। আমার কথা কি সাউন্ড ক্লিয়ার আছে কিনা বা সুন্দর করে শোনা যাচ্ছে কিনা তাও একটু কমেন্ট করে আপনারা জানাবেন। তো আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তৃণমূল পর্যায়ে একজন প্রতিনিধি আমাদের সাথে যুক্ত হয়েছেন। এমএসটিভি লাইভের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনাকে, এবং আপনার শুভেচ্ছা বক্তব্য আপনি প্রদান করবেন। ধন্যবাদ। জি মোমেন ভাই, আপনি আপনার শুভেচ্ছা বক্তব্য দেন। শুভেচ্ছা বক্তব্য। ধন্যবাদ আপনাকে মরসুম মিয়া শাহিন ভাই আমাকে আজকের প্রোগ্রামে অতিথি করার জন্য। শুরুতে আমি এমএসটিভি লাইভের সকল দর্শকদেরকে আমি সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার মহান ঘোষক, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা, মহান স্বাধীনতার ঘোষক, সার্কের স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি সুস্থতা কামনা করছি মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, দেশনায়ক জনাব তারেক রহমানের। পাশাপাশি বিগত ছাত্র আন্দোলনের যেসব ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছে তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন বিগত দিন আওয়ামী বাকশালী সরকারের আমলে বাংলাদেশের মানুষ কতটা কষ্টে ছিল, নির্যাতিত হয়েছে। আজকে সমগ্র প্রোগ্রাম জুড়ে মহসিন মিয়া শাহিন ভাইয়ের সঞ্চালনায় এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। আপনারা দেখতে থাকুন। শাহিন ভাই, ভয়েস ক্লিয়ার হচ্ছে না। সরি, দুঃখিত, একটু সমস্যা হয়েছিল। তো এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের আরেকটি রাজনৈতিক দল, বৃহত্তর একটি রাজনৈতিক দল, বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ। তো এর অঙ্গ সংগঠনের যে ছাত্র সংগঠন আছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের তৃণমূল পর্যায়ের প্রতিনিধি জনাব মনিরুজ্জামান মনির ভাই, আপনার শুভেচ্ছা বক্তব্য, সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বক্তব্য দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম দেশ, মানবতার অতন্ত্র প্রহরী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখার পক্ষ থেকে
প্রথমেই আমাদের সাথে যারা যুক্ত আছেন সকলকেই বিপ্লবী শুভেচ্ছা ও সালাম। প্রথমেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই লাইভ প্রোগ্রামের সঞ্চালক আমাদের শ্রদ্ধাভাজন ভাই মোহাম্মদ মহসিন মিয়া শাহিন ভাইকে। তারই পরবর্তীতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকের এই দ্বিতীয় স্বাধীনতা নামক লাল সবুজের পতাকা পেয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। পাশাপাশি জাহিলিয়াতের সকল প্রকার আধিপত্যের অবসান ঘটিয়ে খোলাফায়ে রাশিদার নমুনায় সাহাবায়ে কিরামের অনুসৃত পথে মানব জীবন গঠন এবং সমাজের সর্বস্তরে পূর্ণদিন বাস্তবায়নের লক্ষ্যে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে 1991 সালের 23 আগস্ট আজকের এই দিনে রোজ শুক্রবার মরহুম শায়েখ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত এই ছাত্র আন্দোলন আজকের এই দিনে এবং আজকের এই শুক্রবারের দিন এই দিনে আমাদের ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে যার 33তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই 33তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকলকেই বিপ্লবী শুভেচ্ছা ও সালাম। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। আমাদের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের তৃণমূল পর্যায়ের একজন প্রতিনিধি জনাব মনিরুজ্জামান মুনির ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এই পর্যায়ে আমাদের আজকে যিনি প্রধান অতিথি হিসেবে আমাদের লাইভে যিনি উপস্থিত আছেন, আমরা যিনার কথা আমরা আপনাদেরকে দুপুর থেকে বলতেছিলাম বা সকাল থেকে বলতেছিলাম, আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং খুবই জনপ্রিয় একজন ব্যক্তিত্ব অ্যাডভোকেট নিয়ামত সালে মিশুক ভাই, প্রতিষ্ঠাতা সহসভাপতি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, বিজ্ঞ আইনজীবী, জজকোট, গাজীপুর। ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। ভাইয়ের কাছ থেকে আমরা শুভেচ্ছা বক্তব্য নিব, তারপরে আমরা ইনশাল্লাহ আমাদের আলোচ্য বিষয় নিয়ে কথা বলা শুরু করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসলে পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নাম স্মরণ করে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম স্মরণ করে কথা শুরু করছি। তো আজকে বাংলাদেশের আসলে বর্তমানে যে অবস্থা, আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখছিলাম। তো আসলে বানভাসী মানুষ কিভাবে হাহাকার করছে, মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এগুলো করতেছে। তো আসলে এগুলো দেখার পর শুভেচ্ছা বক্তব্য আমি আমার মধ্যে আসলে ওইরকম গোছালো শুভেচ্ছা বক্তব্য দেওয়ার ইচ্ছা থাকলেও আমি এগুলো বলার মতো মানসিক অবস্থানে আসলে এখন নেই। তো তারপরে আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এ ধরনের একটি সুন্দর আয়োজনে আমাকে এত সম্মান দিয়ে আপনাদের সাথে রাখার জন্য। তো আসলে আপনাদের আজকের এই আলোচনার বিষয়টি হচ্ছে সমসাময়িক যে রাজনৈতিক প্রেক্ষাপট, এই বিষয়গুলো নিয়ে। তো আসলে রাজনীতি তো সমাজ, মানুষ, দেশ এগুলোকে নিয়েই। সেই প্রেক্ষাপটে দীর্ঘ সময় আমাদের এই দেশমাতৃকা আসলে এতক্ষণ পরাধীনই ছিল এক স্বৈরাচারিণীর হাতে। তো তাকে আমরা উৎখাত করতে সক্ষম হয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মহান শহীদ ভাই বোনেরা এবং সাধারণ জনগণও অনেক ভূমিকা রেখেছে, ওনাদের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে। তো তারপর আসলে এই বিষয়গুলো বর্তমান প্রেক্ষাপটে সবগুলোই ইন্টারকানেক্টেড বলে আমার কাছে কেন যেন মনে হচ্ছে। তো
এই বন্যা যে বর্তমান যে বন্যা পরিস্থিতি, এটা কিন্তু আসলে যে অ্যাজ ইউজুয়াল বন্যা, সেটা বললে কতটা সঠিক হবে এটা আমার মনে হয় না। এটাও একটা রাজনৈতিক, এটার মধ্যে একটা রাজনৈতিক প্রভাব আছে বলে আমি মনে করি। তো আপনাদের পূর্ণ আলোচনায় কি এখনই আমরা যাব, নাকি পরে যদি আবার কথা বলার টাইম থাকে সেক্ষেত্রে আমি বর্তমান রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটে, আমি যেহেতু একজন আইনজীবী, আমি কিছু আইনও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। জি। অ্যাডমিন ভাইয়ের কাছে অসংখ্য আর কি অসংখ্য ধন্যবাদ আপনার জানাচ্ছি কাছে প্রশ্ন আমাদের ছিল। প্রধান অতিথি মহোদয়কে, আমাদের সাথে অবশ্যই থেকে আমাদের দিক নির্দেশনামূলক কথাবার্তা অবশ্যই উনি আবারও বলবেন, বক্তব্য দিবেন। আমি মনে করতেছি যে একজন রাজনৈতিক দলের নয়, একজন রাষ্ট্রের একজন অভিজ্ঞ ব্যক্তি হিসেবে আপনি অবশ্যই আমাদের আজকের ফলাফলের যে বিষয়টা, যে রাজনৈতিক আলোচনা যেহেতু হবে, পাশাপাশি সামাজিক বিষয় নিয়ে, যে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যে আলোচনা হবে, সেই আলোচনার যে একজন বিচারক হিসেবে যে আপনার ভালো মন্দ বা এই বিষয়ে আপনার অবশ্যই আমি মনে করবো যে নিরপেক্ষভাবে আজকে আপনাকে আমি পাবো। অবশ্যই সকল দলের যারা আছেন তাদের বক্তব্য মতামত আপনার অবশ্যই আপনি যেই পরিপ্রেক্ষিতে আপনার যে বক্তব্য সেটা আপনি পেশ করবেন, আপনার কাছে আমরা আবার আসবো ইনশাল্লাহ। তো সর্বপ্রথম আমরা যেই যার মাধ্যমে শুরু করতে চাচ্ছি, আমাদের বাংলাদেশের খুবই পরিচিত একটি রাজনৈতিক সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন প্রতিনিধি আমাদের এখানে আছেন তৃণমূল পর্যায়ে। তো আজকে ওনার মাধ্যমে আমরা আমাদের সর্বপ্রথম কথা বলা শুরু করব যে চলমান যে রাজনৈতিক পরিস্থিতি, এই চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষের কি ভাবনা বা সাধারণ মানুষ কতটুকু আস্থার ভিতরে আছেন, সেই পরিস্থিতি নিয়ে আজকে আমাদের কথা বলবেন আমাদের ইঞ্জিনিয়ার মোমেন আকন্দ ভাই। আপনার সময় 7 মিনিট, আপনি 7 মিনিটের ভিতরে আপনার বক্তব্যটা ইনশাআল্লাহ শেষ করবেন। পরবর্তীতে আপনাকে আবার সময় দেওয়া হবে। আপনি প্রশ্নটা আর একবার একটু করবেন প্লিজ। যে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষের ভাবনা, বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি আছে, এই বিষয়টার উপরে সাধারণ মানুষের তৃণমূল পর্যায়ে আপনারা কি দেখছেন, কিরকম ভাবনা দেখছেন, এটাই। ধন্যবাদ আপনাকে। আমাদের মধ্যে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের প্রতিষ্ঠাতা সহসভাপতি নিয়ামত সালেহ মিশুক ভাই উপস্থিত হয়েছেন, তাকে সালাম জানাচ্ছি, এবং অন্যান্য যে অতিথিরা উপস্থিত হয়েছেন সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে চলমান যে পরিস্থিতি, বাংলাদেশের বর্তমান চলমান পরিস্থিতি, আমি মনে করি স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমল থেকে আমরা অনেকটা ভালো আছি। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দ্রব্যমূল্যের দাম অনেকটাই কমে এসেছে। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর যে লাগামহীন একটা জিনিস দেখা যেত, বিএনপি করা একটা মানুষ তখন ঘরে ঘুমাতে পারতো না। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এখন ঘরে থাকতে পারছি। এই আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সাধারণ মানুষের মুখ বন্ধ করে দিয়েছিল, মানুষ কথা বলতে পারতো না। আলহামদুলিল্লাহ এখন কথা বলতে পারছি আমরা। আমি মনে করি বর্তমানে মানুষ আগের তুলনায় অনেকটা স্বাধীন আছে। 5ই আগস্ট বাংলাদেশে যে স্বাধীনতা এসেছে, সেই স্বাধীনতা আসলে মানুষকে একটি পরাধীনতার শিকল থেকে মুক্ত করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 16 বছর যাবৎ এটার জন্য সংগ্রাম করছে। সর্বশেষ সকল দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে সারা বাংলাদেশের যে গণ বিস্ফোরণ তৈরি হয়েছিল, সেই গণ বিস্ফোরণে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনা পালানোর পর তার বিভিন্ন অপকর্ম বর্তমানে সামাজিক মাধ্যমে প্রচার হচ্ছে। এমনকি আপনি সাংবাদিক হিসাবে আপনিও জানেন স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দূষররা কি পরিমাণ দুর্নীতি বাংলাদেশে করেছে। আমি মনে করি এই দুর্নীতিগুলা যদি না থাকতো তাহলে বাংলাদেশের মানুষ স্বস্তিতে থাকতে পারতো। কালকে একজন আমাকে বলল যে ভাই, শেখের বেটি
মানুষকে ভাতে মেরেছে, আমি মনে করি লোকটা যথার্থ বলেছে। শেখ সাহেবের আমলে কবি রফিক আজাদ একটা কথা বলেছিল, বাদ দে হারামজাদা, না হয় মানচিত্র খাবো। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে শেখ হাসিনার আমলে এটা বলার মতো কোনো সিস্টেমও কিন্তু আমাদের ছিল না। মানুষ কথা বলে গ্রেফতার হতো, গুম হতো, আয়নাঘরের মতো জায়গায় মানুষ থাকতো, অথবা আমাদের ইলিয়াস ভাইয়ের মতো মৃত্যুবরণ করতে হতো, অথবা ফেলানির মতো কাঁটাতারে ঝুলে ঝুলে থাকতে হতো, অথবা আবরারের মতো ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়ে মারা যেতে হতো, অথবা তুমুর মতো ধর্ষিত হতে হতো। কিন্তু বর্তমানে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেকটা স্বাধীন আছি। আমি যেদিকে যাই শুনি যে শেখ হাসিনা পালানোর পর মানুষ স্বস্তিতে আছে, শান্তিতে আছে। আলহামদুলিল্লাহ। এখন পরবর্তী অতিথিদের কাছে যাইতে পারেন ভাই। আহ, সম্মানিত দেশবাসী, আমরা অত্যন্ত মূল্যবান সময় কথা শুনতেছিলাম। আমাদের ইঞ্জিনিয়ার মোমেন আকন্দ ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিনিধি হিসেবে উনি উপস্থিত ছিলেন। অল্প কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন তৃণমূল পর্যায়ের প্রতিনিধি আমাদের সাথে যুক্ত হবেন ইনশাল্লাহ। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের আরেকটি বৃহত্তর একটি রাজনৈতিক সংগঠন, যে ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন, যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আমাদের তৃণমূল পর্যায়ের গাজীপুরের শ্রীপুরের খুবই দায়িত্বশীল একজন ব্যক্তিত্ব, আমাদের প্রিয় ভাই মনিরুজ্জামান মনির ভাইয়ের কাছে যাব। মনির ভাই, আপনার সময় 7 মিনিট, ইনশাল্লাহ পরবর্তীতে আবার বাড়িয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম। প্রথমেই আমার সাথে উপস্থিত অতিথিবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তাদের সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের প্রথম যে স্বাধীনতা 1971 সালে অর্জিত হয়েছে, যদিও আমরা স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু আমরা স্বাধীনতার স্বাদটা উপভোগ করতে পারি নাই। বারবার ক্ষমতার পালাবদল হয়েছে, বারবার নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। আমরা বিভিন্ন শাসন দেখেছি, শাসনের নামে শোষণটাই বেশি ছিল। সর্বশেষ 2008 সাল থেকে যেই স্বৈরাচার আওয়ামী লীগের শাসন আমরা দেখেছি, যে জায়গায় কারোর কোনো বাক স্বাধীনতা ছিল না, আমরা সবাই ছিলাম নির্যাতিত, সাংবাদিকদের মুখ চেপে ধরা হয়েছিল, শিক্ষকদের জায়গায় জায়গায় অপমান অপদস্থ হতে হয়েছিল, ছাত্ররা তাদের অধিকার ফিরে পাচ্ছিল না। এক কথায় আমরা সর্বদিক থেকে অধিকার বঞ্চিত ছিলাম। একজন নাগরিক হিসেবে যেই ধরনের সুযোগ সুবিধা পাওয়ার কথা, বা একটা স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে চলাফেরা করব, স্বাধীনভাবে আমাদের মতামত প্রকাশ করব, এরকম কোনো সুযোগই আমাদের ছিল না। এক কথায় আমরা এমন কোনো জুলুম নাই যেটার শিকার আমরা হই নাই। এরই ধারাবাহিকতায় যখন বাংলার রাজনৈতিক দলগুলো বারবার ব্যর্থ হচ্ছিল, তখন আমাদের তরুণ ছাত্র সমাজ নেতৃত্ব দিয়ে এই স্বৈরাচারের পতনের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে। যে আন্দোলনে আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি, আমাদের কেন্দ্রীয় টিম সদা সর্বদা ছাত্রদের পাশে ছিল, এবং আমরাও তৃণমূল পর্যায়ে সর্বোচ্চভাবে অংশগ্রহণ করেছি। এবং আমি নিজেও শ্রীপুরের যে আন্দোলন সংগ্রামগুলো হয়েছে এবং গাজীপুরের যে আন্দোলন সংগ্রামগুলো হয়েছে, সবগুলোতেই সশরীরে অংশগ্রহণ করেছিলাম। অবশেষে আমাদের কাঙ্ক্ষিত মুক্তি
মুক্তি এবং বিজয় অর্জিত হয়েছে। এখন আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, আমরা যেই রকম সোনার বাংলা চাচ্ছি, যেই জায়গায় গরিব অসহায় থেকে শুরু করে সর্বোচ্চ শ্রেণী পেশার মানুষ তাদের ন্যায্য অধিকার পাবে, সবাই সবার সম্মান নিয়ে বেঁচে থাকতে পারবে, যেই রকম একটা আদর্শিক বাংলাদেশ আমরা কামনা করছিলাম, সেই রকম একটা আদর্শিক বাংলাদেশ আমরা চাচ্ছি। এটা আমাদের সাধারণ ছাত্র সমাজের চাওয়া এবং আকাঙ্ক্ষা। এরই ধারাবাহিকতায় আমরা তৃণমূল পর্যায়ে দেখতে পাচ্ছি বিভিন্ন সরকারের শাসন ব্যবস্থা চলার কারণে এখন মোটামুটি তৃণমূল পর্যায়ে এই রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের একটা কিরকম যেন অসন্তুষ্টি কাজ করতেছে। এক্ষেত্রে আমরা তৃণমূল পর্যায়ে যা দেখতে পাচ্ছি যে মানুষ তাদের আস্থার ঠিকানা খুঁজে পাচ্ছে না, আশানুরূপ আস্থা কোথাও খুঁজে পাচ্ছে না। এক্ষেত্রে আমরা মনে করতেছি বা তৃণমূলের যেটা দেখতেছি যে এই মুহূর্তে যারা তৃণমূলের যে চাওয়া পাওয়া এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা, এগুলো যারা পূরণ করতে পারবে তারাই মনে করতেছি যে আগামীর সরকার গঠন করতে পারবে ইনশাল্লাহ। এর এই ধারাবাহিকতায় আমাদের শায়েকের যেই কথা, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ থেকে শুরু করে সহযোগী যত সংগঠন আছে, আমরা তৃণমূল পর্যায়ে জোরালোভাবে কাজ করে যাচ্ছি। আজকেও আমরা আমাদের ফেনী সহ বিভিন্ন জায়গায় যে বন্যা আক্রান্ত মানুষ আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের কেন্দ্রীয় টিম অলরেডি ওই জায়গায় অবস্থান করতেছে বিগত 2-3 দিন যাবৎ, এবং আজকেও আমরা নিজেদের থেকে শুরু করে আমরা আমাদের যারা শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী যারা আছে তাদের থেকে অর্থ সংগ্রহ করে ওই জায়গায় আমরা পাঠাইও দিয়েছি। আশা করতেছি যে আমরা আগামী নির্বাচনে বাংলার মানুষ আমাদেরকে চাবে এবং আমরা ভালো একটা ফল দেখাতে পারবো। এর জন্য আমরা তৃণমূলে ব্যাপক হারে কাজ করে যাচ্ছি এবং ব্যাপক দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছি, এবং আমাদের তরুণ ছাত্র সমাজকে আমাদের কাছে বা আমাদের সংগঠনকে তুলে ধরার জন্য আমরা খুব জোরালোভাবে কাজ করতেছি, এবং আমাদের সাথে যারা যুক্ত আছে সবাইকে আহ্বান করব যে আমরা অনেক দলই তো দেখেছি, অনেক শাসন ব্যবস্থায় দেখেছি, এখন আমরা পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে ইসলামী শাসন দেখতে চাই ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের এখানে মূল্যবান সময়ে কথা বলার জন্য। আপনার কাছে আবারও আসবো মনির ভাই। তো আমরা এখন আমাদের যিনি প্রধান অতিথি আছেন, আপনি অবশ্যই আমাদেরকে সময় দিবেন। আপনার সময় আমরা 10 মিনিট আপনার কাছে যাব, যে আপনি 10 মিনিট এই বিষয়ের উপরে যে চলমান যে পরিস্থিতি, আপনি দুইজনের বক্তব্য শুনেছেন। কিছুক্ষণের ভিতরে আমাদের ইসলামী ছাত্র শিবিরের একজন প্রতিনিধি আসবে, ওনার কথা আপনি শুনবেন। তো দুইজনের কথাই আপনি শুনেছেন ইতিমধ্যে, দুইজনই কিন্তু ওনাদের রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক দলের বিষয় কিন্তু ওনারা তুলে ধরেছেন। সেক্ষেত্রে আপনার অভিমত চাচ্ছি যে সাধারণ মানুষ এই বিষয়ের উপরে কতটুকু আস্থা রেখেছে, বা তৃণমূল পর্যায়ে যারা আছেন তাদের তাদের যে একটা আস্থা, ওই আস্থা ভরসাটা কিরকম আছে দুই দলেরই প্রতি। ধন্যবাদ। আসলে বর্তমানে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন পর স্বৈরাচারের হাত থেকে মুক্তি পেয়ে এবং মুক্তির পরপরই এই ধরনের একটি দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ আসলে তাদের জীবন এখন যাবে কোথায়, আসলে জীবনের ভবিষ্যৎটা কি হবে, আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে আপাতত বাংলাদেশের মানুষ উদ্বিগ্ন। কেন বললাম, দেশটার আসলে 1/3 অংশ এখন মোটামুটি
পানির নিচে ওই জায়গার মানুষগুলো, ওই এলাকার মানুষগুলো আসলেই খুব খুবই খারাপ অবস্থায় আছে। আমরা হয়তোবা যারা একটু উঁচু অঞ্চলের মানুষ আছি, আমরা কিন্তু এগুলো এতটা আঁচ করতে পারি না বা বুঝে উঠি না যতক্ষণ আমরা টিভি বা মোবাইলের স্ক্রিনের সামনে না যাই। তো এগুলো বিষয়গুলো, এই সকল বিষয়গুলোই আসলে রাজনৈতিক এবং সামাজিক বর্তমান প্রেক্ষাপটের সাথে প্রাসঙ্গিক। আর যখনই আমাদের বাংলাদেশের রাজনৈতিক বিষয়গুলো আসবে, তখন একটা বিষয় স্বাভাবিকভাবেই চলে আসবে ভারতের বিষয়, ভারতের বিষয়গুলো এসে যাবে। বাংলাদেশের রাজনৈতিক যে কোনো চিন্তা ভাবনা করতে গেলেই ভারতের বিষয়গুলো এসে যাবে, কারণ আসলে বাংলাদেশের চারিদিকে, তিন দিকে ভারতের ভৌগোলিক অবস্থান। তো তারা নানান ভাবেই বাংলাদেশের উপর এক- আহ, বিভিন্ন ধরনের প্রভাব ফেলে থাকে, যা আমাদের সামাজিক এবং রাজনৈতিক অবস্থানের উপর প্রভাব ফেলে। যেরকম ভাবে বলতে গেলে আসলে বলতে হয়, আমাদের এই বাংলাদেশটা তো আসলে নদীমাতৃক দেশ। এটাকে একসময় বলা হতো 13শত নদীর দেশ বলা হতো এই বাংলাদেশকে। এখন এই আমাদের চারিদিকে যেই অবস্থান করা যে রাষ্ট্রটা ভারত, তারা তাদের সীমানার ভেতর আমাদের সীমানার সাথে লাগোয়া এই ধরনের আহ, অন্যায্য অনৈতিক ভাবে আইন বহির্ভূত ভাবে একাধিক বাঁধ সৃষ্টির মাধ্যমে তারা পানির যে গতি প্রবাহ এটাকে আসলে নিয়ন্ত্রণ করছে। এই এই যে পানির প্রবাহ হয়, এটার জন্য আমাদের বছরে একবার করে বন্যায় পড়তে হচ্ছে, কৃষি খামার নষ্ট হচ্ছে, মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। এগুলো এগুলো আমাদের রাজনীতির অংশ। এগুলোর উপরই আসলে একটা মানুষ একসময় ভাববে যে আসলে আমরা কাকে দেখবো, আমরা কাকে আমাদের নেতা হিসেবে চাই। আমি মনে করি এই দুর্যোগপূর্ণ পরিবেশগুলোতে মানুষ আসলে ওই কারা আগে পরে কি ভূমিকা রেখেছে, মানুষ এখন তো আগে বাঁচতে হবে মানুষের, তাই না? আগে মানুষ জি। এখনের বিষয়টা সবার আগে মানুষ মূল্য দিবে, আমি এটাই মনে করি। আর আগের ভূমিকাগুলো তো অবশ্যই দীর্ঘদিন যারা রাজনৈতিক ভাবে মাঠে ময়দানে এই লক্ষ্যে সময় দিয়ে এসেছেন, কিন্তু স্বৈরাচারীর আসলে কি বলে এটাকে, দানবীয় থাবায় পেরে ওঠেননি, তাদেরও যে ভূমিকা নাই আমি তা বলছি না, কিন্তু বর্তমান প্রেক্ষাপটটা মানুষ অবশ্যই খুবই গুরুত্ব দিয়ে দেখবে। তো এই ভারতের প্রসঙ্গ যেহেতু আসলো, আর বন্যায় যেহেতু বাংলাদেশ ভাসছে, তো আপনাদের মাধ্যমে আমি কিছু আইন সম্পর্কেও আসলে জাতির কাছে বা সারা বিশ্বের কাছে কিছু আইন তুলে ধরতে চাই, যা ভারত আসলে মানছে না, বা যে আইনগুলো ভঙ্গ করে ভারত আমাদের আহ, সারা দেশের এই ধরনের ক্ষয়ক্ষতি করছে। তো পৃথিবীতে যতগুলো আসলে আন্তর্জাতিক নদী রয়েছে, অর্থাৎ এক বা একাধিক দেশের অভ্যন্তর দিয়ে যে নদীগুলোর যাতায়াত বা প্রবাহস্থল, সেই নদীগুলোর এই প্রবাহ নিয়ন্ত্রণের জন্য পৃথিবীটা তো আসলে মানুষের জন্য তো সম্পূর্ণ পৃথিবীটাই বানানো হয়েছিল। তারপর আমরা মানুষরা ভাগ করতে করতে এত দেশ এত কিছু, তো মানুষরাই আবার এই প্রপার বন্টনের জন্য আইন করার চেষ্টা বারংবার করেছে এবং একাধিকবার সফল হয়েছে। তো তার মধ্যে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে আসলে 1997 সালের জাতিসংঘ জলপ্রবাহ কনভেনশন। এই কনভেনশন অনুযায়ী আন্তর্জাতিক নদীগুলোকে এমন ভাবে ব্যবহার করা যাবে না যাতে অন্য দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যেকটা রাষ্ট্রই আন্তর্জাতিক এই আইনগুলো শ্রদ্ধার সাথে মানতে বাধ্য, কিন্তু আসলে এই যে 1997 যে কনভেনশনটা, এটা আসলে কার্যকর করার জন্য এরকম কোনো এনফোর্সমেন্ট এজেন্সি নেই, যার দরুন এটা এনফোর্সমেন্ট করা যায় না। এটা আরো বেশ কয়েকটা আইন হয়েছে, এটা চুক্তি এ ধরনের মাধ্যমে দ্বিরাষ্ট্রীয় সমাধান হয়েছে। তো আসলে এই যে
নদীর গতি প্রবাহ নিয়ে যে আইন এর শুরু হয় আসলে 1966 সালে প্রথম। এটা ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে একটা জাতিসংঘের জাতিসংঘ না, আইএল আইএলএ ইন্টারন্যাশনাল ল অ্যাসোসিয়েশনের আওতায় একটা সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এখানে যে আন্তর্জাতিক নদীগুলোর পানি বন্টন কিভাবে হবে এ বিষয়ে মানদণ্ড নিরূপণ করা হয়। এরপরে যেহেতু এটা তেমন একটা এটারও বাধ্যবাধকতা ছিল না, শুধু মানে কিছু রূপরেখা তারা তৈরি করে দেয়। এরপরে 1973 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে আরেকটা প্রস্তাব আনা হয়। এটা সোর্সিং হচ্ছে ইউএন ডট A/8730 এখানে বলা হয়েছিল যে যার অধীনে কোনো রাষ্ট্র এমন কিছুই করবে না বা তার তার এখতিয়ারের বাইরে অন্য কোনো অঞ্চলের উপর উল্লেখযোগ্য হারে ক্ষতিকারক প্রভাব ফেলে। অর্থাৎ কোনো রাষ্ট্রই এমন কোনো অ্যাক্টিভিটি করবে না তার অভ্যন্তরে যে অ্যাক্টিভিটিস এর কারণে আহ, লাগোয়া একটা ভিন্ন একটা কান্ট্রিতে এর প্রভাব পড়তে পারে। এটা হচ্ছে আইনগত বাধ্যবাধকতা জাতিসংঘের এই কনভেনশন করা হয়েছিল। এছাড়াও একটি অধিকার জাতিসংঘের অর্থনৈতিক অধিকার ও দায়িত্ব বিষয়ক সনদে যুক্ত করা হয়েছিল। এটা ধারা হচ্ছে 30। সেখানে এই ধরনেরই একটি অধিকার যে এক রাষ্ট্রের কর্মকাণ্ডে ভৌগোলিক বা পানি সংক্রান্ত কর্মকাণ্ডে বা যে কোনো ধরনের কর্মকাণ্ডে অপর কোনো রাষ্ট্র যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এরপর আমরা জানি স্টকহোমের কথা সবাই শুনেছেন। 1972 সালে যে স্টকহোমে জাতিসংঘের মানব পরিবেশ সংক্রান্ত সম্মেলন গৃহীত হয়, ওইখানে কিছু নীতিমালা গ্রহণ করা হয়। সেখানে বলা হয়েছে যে এক দেশের কার্যক্রম অন্য দেশের পরিবেশ বিপন্ন করতে পারে না। আপনাদের সামনে ইতিমধ্যে আমি 4টি আন্তর্জাতিক কনভেনশনের কথা উল্লেখ করেছি। আর 5 নম্বরে প্রথম যেটা বলেছি এটা মানে 1997 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ গৃহীত যে আন্তর্জাতিক জল প্রবাহ সংক্রান্ত যে কনভেনশন এর যে নীতিমালা, এর আওতায় ভারত নিজেও কয়েকটা চুক্তি করেছে ভিন্ন ভিন্ন দেশের সাথে। যেমন ভারত নেপাল কাশী নদী প্রকল্প চুক্তি করেছে 1954 সালে। অর্থাৎ এই 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 কাশী নদীটা ভারত এবং নেপালের অভ্যন্তর দিয়ে এদের প্রবাহ, একটা চুক্তি হয়েছে এবং ওই চুক্তি অনুযায়ী এই নদীর পানির প্রবাহ হচ্ছে, মানে বাদ থাকলেও ওই চুক্তি অনুযায়ী। আবার ভারত আরেকটা করেছে পাকিস্তানের সাথে সিন্ধু নদী প্রকল্প চুক্তি, এটা করেছে 1960 সালে। এরপর দেখবেন যে আরো একটা করেছে সেচ ও জলবিদ্যুৎ চুক্তি, এটা হচ্ছে 1959 সালে। এই 3টা চুক্তি আমাদের দক্ষিণ এশিয়াতে হয়েছে এবং ভারত নিজেও এই চুক্তিগুলোতে অংশ। এছাড়াও আন্তর্জাতিক ভাবে যে এই কনভেনশনের আন্ডারে আরো একাধিক কি হয়েছে, এগুলো যদি আমি ছোট করে বলে দিতে চাই। সেকং রিভার কমিশন এর এটা করেছিল কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড, ভিয়েতনাম এই দেশগুলো। কনভেনশন এন্ড প্রোটোকল অফ দ্য রাইন এটা করেছিল আপনার জার্মানি, ফ্রান্স, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড। এরপরে নীল বেসিন ইনিশিয়েটিভ, নীল নদের আর কি নীল নদ সারাউন্ডিং যে দেশগুলো, এরাও কিন্তু এই ধরনের একটা কনভেনশন চুক্তি ওই কনভেনশনকে অনুসরণ করে করেছে। তারপর রয়েছে সেনেগাল রিভার, ওই নীল নদের দেশগুলো বলি, ওইটা হচ্ছে মিশর, সুদান, ইথিওপিয়া, উগান্ডা, কেনিয়া, তানজানিয়া, বুরুন্ডি, রুয়ান্ডা, কঙ্গো, ইরিত্রিয়া। দেখুন আপনারা কতগুলো দেশ তারা এই জল বন্টনের ক্ষেত্রে তারা একমত হয়েছে এবং প্রপার ডিস্ট্রিবিউশন তারা পানির প্রপার ডিস্ট্রিবিউশনটা তারা করে নিচ্ছে। এরপরে সেনেগাল রিভার বেসিন ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্রজেক্ট, এটা হচ্ছে সর্বশেষ। এটা হচ্ছে গিনি, মালি, মৌরতানিয়া, সেনেগাল। এতগুলো দেশ এই কনভেনশনটা মেনে চুক্তি করে জল প্রবাহ নিয়ন্ত্রিত ভাবে সবাই প্রপার ডিস্ট্রিবিউশন করে ব্যবহার করছে, কোনো সমস্যা হচ্ছে না। অথচ আমরা একটা স্বাধীন রাষ্ট্র, আজকে
আমরা দীর্ঘদিন যাবৎ আপনারা সবাই জানেন এই পানির জল বন্টন, তিস্তা, ফারাক্কা এগুলো নিয়ে বাংলাদেশের সাথে আর সময় বাংলাদেশ তো বারংবার, মিশুক ভাই আর 1 মিনিটের ভিতরে শেষ করলে ভালো হয় আর কি, 1 মিনিট। হ্যাঁ, আমার আইনগুলো যে আপনার বলাতে, কাছে আবার আসবো ইনশাল্লাহ, আপনার কাছে আবার আসবো। হ্যাঁ, তো এগুলো কিন্তু আসলে সফল হয়ে ওঠেনি। তো আমি চাই যে আপনাদের আলোচনার মাধ্যমেও যাতে এই বিষয়গুলো উপস্থাপিত হয়। ধন্যবাদ। আপনাদের যেহেতু সময় কম, আমি এখানেই শেষ করছি আপাতত। Thank you. যে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিশুক ভাই, কিন্তু একজন বিজ্ঞ আইনজীবী গাজীপুর জেলা জজ কোর্টের এবং একজন রাজনীতিবিদ। তো ভাইয়ের কাছ থেকে অবশ্যই আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা জানতে পেরেছি। তো ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় পর্যায়ের এবং তৃণমূল পর্যায়ের চট্টগ্রাম লোহাগাড়া থেকে আমাদের যুক্ত আছেন আমাদের এমএসটিভি লাইভের একজন উপদেষ্টা আমাদের মোহাম্মদ জাভেদ হোসেন বিপ্লব ভাই উপস্থিত হয়েছেন। ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ভাইয়ের কাছে আমি আসব। তার আগে আমাদের ইঞ্জিনিয়ার মোমেন আকন্দ ভাইয়ের কাছে আবারও একটু যেতে চাই, যেহেতু মোমেন ভাই সবার প্রথম কথা বলেছিলেন, তারপরে মনিরুজ্জামান ভাই কথা বলেছেন, এখন আবার আমরা মোমেন ভাইয়ের কাছে যেতে চাই যে আমরা দেখেছি যে জাতীয়তাবাদী দল বিএনপির কিছু কার্যকলাপ সম্পর্কে বা তৃণমূল পর্যায়ে যে সাধারণ মানুষের একটা ভয়ভীতি, ওই ভয়ভীতি কি আপনার দল কি বা আপনার সংগঠন কি কেটে উঠতে পারবে কিনা, নাকি আপনারাও ছাত্রলীগের মতন আবার কোনো আরেকটা কোনো স্বৈর শাসন গড়া করার মতন চিন্তা করতেছেন বা করবেন কিনা, ওই বিষয়ে আপনি একটু বলবেন। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। যে ভয়ভীতির কথাটা বলছেন, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আদর্শকে যারা বুকে লালন করে, যারা এতদিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি করে এসেছে, ফ্যাসিস্ট স্বৈরাচার মাফিয়া শেখ হাসিনাকে পতনের জন্য যারা আন্দোলন করেছে, তাদের কেউ কিন্তু ভাই অত্যাচার করেনি। যারা অত্যাচার করেছে তারা এতদিন আওয়ামী লীগের সাথে লিয়াজু করে চলেছে। বর্তমানে সে অনুপ্রবেশকারী হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম ব্যবহার করে তারা বিএনপির নামকে কলুষিত করার চেষ্টা করছে। এদের কেউ বিএনপির নামধারী কেউ না, এরা কেউ বিএনপির কোন সদস্যপদ নাই। যারা অত্যাচার করছে তারা বিএনপির সদস্য না। আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, তিনি প্রথমেই নির্দেশ দিয়েছে বিএনপির নাম ধরে যদি কেউ কোনো অপকর্ম করে তাকে বহিষ্কার করা হবে। আর জনগণের উদ্দেশ্যে বলেছে বিএনপির নাম ধারণ করে যদি কেউ চাঁদাবাজি করতে আসে, কেউ যদি অত্যাচার করতে আসে, কেউ যদি অন্যায় করে তাকে ধরিয়ে দেন আইনের হাতে। তার মানে এতদিন পর্যন্ত কেউ আন্দোলন সংগ্রাম করে কেউ ঘরে ঘুমাতে না পেরে বর্তমানে কিন্তু ভাই আসবে না দল থেকে বহিষ্কার হওয়ার জন্য। বিএনপির কেউ এই ধরনের কাজ করেনি। যদি 2-4 জন করে থাকে, আমরা দেখেছি শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে কিছু নেতাকর্মীদেরকে বহিষ্কার করা হয়েছে। যারা বহিষ্কার হয়েছে তারা বর্তমানে বিএনপিতে নাই। বিএনপির আন্দোলন যারা করে, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করে, তারা কখনো কারোর উপর অত্যাচার করতে পারে না। তাই আমি মনে করি বিএনপির এই ব্যাপারে ভয় পাওয়ার কোনো কিছুই নাই। বিএনপি বিশাল বড় একটি সংগঠন। এই সংগঠনের মধ্যে যারা অনুপ্রবেশকারী হিসাবে আসতে চায়, যারা অনুপ্রবেশ হিসাবে প্রবেশ করতে চায়, তারা যেন প্রবেশ না করতে পারে সেজন্য বাংলাদেশের প্রত্যেকটি নেতাকর্মীকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যারা যেন যারা এতদিন আওয়ামী লীগের সাথে লিয়াজু করে চলেছে তারা যেন বিএনপিতে প্রবেশ না করতে পারে। তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বাংলাদেশের মাটি থেকে, যদি বাংলাদেশের সাধারণ জনগণের উপর কোনো প্রকার অত্যাচার করতে চায় তারা। তো আমি মনে করি বিএনপির এ ধরনের কোনো ভয়ভীতি থাকার কথা না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইঞ্জিনিয়ার মোমেন ভাইকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন। তো আবারও আমরা চলে আসবো আমাদের আজকের যিনি সর্বশেষ আমাদের সাথে যুক্ত হয়েছেন, বাংলাদেশ জামাতে ইসলামীর অঙ্গ সংগঠনের একজন কর্মী,
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন তৃণমূল পর্যায়ের কর্মী আমাদের জাভেদ হোসেন বিপ্লব ভাইয়ের কাছে আমরা যাব। জাভেদ হোসেন বিপ্লব ভাই, আপনি একটু বলবেন যেহেতু এখানে রাজনৈতিক সংগঠন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী আছে, আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের আছে, দুইটা ইসলামী সমমনা দলের কিন্তু আপনারা এসেছেন। সেই ক্ষেত্রে ইসলামী দল হিসেবে আপনাদের ভাবমূর্তি কতটুকু বা সাধারণ মানুষ আপনাদেরকে কতটুকু ভালোবাসতে পেরেছে বা আপনারা সাধারণ মানুষের কতটুকু জায়গা অর্জন করতে পেরেছেন, ওই বিষয়ে আপনি সংক্ষিপ্ত একটু বলবেন। আপনার সময় 7 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি এমএসটিভিকে যারা এত সুন্দর একটা আয়োজন করেছেন, এবং সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রিয় সঞ্চালক মহোদয়কে। আমি আমার তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা অতিথিবৃন্দ আছেন। এতক্ষণ ধরে আমি আপনাদের লাইভটা শুনতেছিলাম এবং দেখতেছিলাম, মাশাআল্লাহ আপনারা খুব সুন্দর করে কথা বলছেন, এবং বিশেষ করে এমএসটিভিকে ধন্যবাদ এই জন্য যে তারা সবসময় সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করবেন। তো আমি প্রথমত আমার কথা শুরুতে আমি একটা কথা বলি। বর্তমানে যখন আমরা রাজনীতির যখন সরকার যখন শেখ হাসিনা সরকারের যখন পতন হয়েছেন, পতন হওয়ার পর কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাই, যে জিনিসটা উল্লেখযোগ্য হচ্ছেন কারো হচ্ছেন আয়নাগর আর কারো হচ্ছেন হাওয়া ভবন। আয়নাগর শুধু নয়, বিভিন্ন দলের মধ্যে, রাজনৈতিক দলের মধ্যে কারো আয়নাগর, আমি আবার রিপিট করতেছি, আর কারো হাওয়াগর। ঠিক আছে, আমরা এই কথাটা এই জন্য বলছি যে কিছু মানুষ রীতিমতো শুধু আয়নাগর নিয়ে পড়ে আছে, হাওয়াগরের কথা রীতিমতো ভুলে গেছেন। এক, দ্বিতীয় যে কথাটা বলি, বাংলাদেশ ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী, আপনারা বলতে পারেন বাংলাদেশ ছাত্র শিবিরের নিবন্ধন নাই, বাংলাদেশ জামাত ইসলামের নিষিদ্ধ সংগঠন, এখানে যদি বলতে পারেন। আমি বলতে চাই বাংলাদেশ ছাত্র শিবির এমন একটি সংগঠন যেটা হচ্ছেন আল্লাহর বাংলাদেশ ছাত্র শিবিরের লক্ষ্য উদ্দেশ্য কি জানেন? বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছেন আল্লাহর প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত বিধিবিধান অনুযায়ী মানুষের জীবন পূর্ণ মিশন আল্লাহর সন্তুষ্ট করবেন। আপনারা সেই দলকে সাপোর্ট করবেন যে দল সত্য কথাটা বলেন। আপনারা বলতে পারেন যে বর্তমানে যে সরকার পতন হয়েছে, সেই সরকারের পতনের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমাদের বর্তমান যারা ছাত্র রয়েছেন, যারা দেশমন্দির ছাত্র আন্দোলন। আমি আমার এলাকার কথা বলি, ওইখানে যে ছাত্র আন্দোলনের যে ছাত্ররা রয়েছেন, তিনি নিজে একজন দেশমন্দির ছাত্র আন্দোলনের ছাত্র গ্রামের জেলায়। হয়তো শাহিন ভাই, আপনি যখন আমার ফেসবুকে যাবেন বা আমার ফেসবুকে স্ক্রল করে দেখবেন, তখন আপনি আমার আইডিতে দেখতে পাবেন আমরাও কিন্তু আন্দোলন করেছিলাম। কিন্তু আমি প্রথম আমার একটা বিষয় সবচেয়ে বেশি খারাপ লাগছে যে আমাদের বাংলাদেশের একটি জনপ্রিয় সংগঠন, আমি বলি জনপ্রিয় সংগঠন বলতে গেলে জাতীয়তাবাদী দল, ছাত্র দল আছে, আমি খুবই আমি একটা জিনিস খুব খুশির কথা, সেটা হচ্ছেন একসময় যে মানুষগুলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে বলতো রাজাকার, আজ সাধারণ শিক্ষার্থীরা 2014 সালে ইসলামী ছাত্র শিবিরকে বলা হয়েছিল, বাংলাদেশ জামাত ইসলামীকে বলা হয়েছিল রাজাকার। এই ইসলামী ছাত্র শিবির 2014 সালে যে জিনিসটা বুঝেছেন, যে জিনিসটা তারা যে বাংলাদেশে যে সরকারের পতনের জন্য তারা আন্দোলন করেছেন, কিন্তু আফসোসের বিষয় হচ্ছেন এটা আজকে আমরা তথা 2024 সালে এসে সাধারণ মানুষ বুঝতে পারছেন ইসলামী ছাত্র শিবির এমন একটা সংগঠন, যে সংগঠন সবসময় চাই যে আল্লাহ তাআলার দিন বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক। এটাই কিন্তু ইসলামী ছাত্র শিবির সবসময় আমাদের জন্য কাজ করে যাচ্ছেন। জি জি, ধন্যবাদ। আমরা আবার চলে যাব আমাদের ইসলামী ছাত্র শিবিরের কথা যখন আমি বলি, আমি আপনাদেরকে আরেকটা কথা বলি। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্বেচ্ছাসেবক সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এই জন্য বলছিলাম যে ইসলামী ছাত্র শিবির, আপনি দেখেন আমাদের যিনি আমির জামাত রয়েছেন, তিনি কিন্তু রীতিমতো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বর্তমানে আপনি জানেন যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের ফেনীবাসী, নোয়াখালীবাসী সহ আমাদের চট্টগ্রামেও রীতিমতো অনেক জায়গায় কিন্তু আমরা বন্যার মধ্যে পানিবন্দী রয়েছেন আমার ভাই এবং আমার বোনেরা। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কোন রাজনৈতিক সংগঠন, আমি প্রথমত ক্ষমা চেয়ে নিচ্ছি, এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে কেউ আসে নাই যতটুকু আমরা জানতে পারি। আর বাংলাদেশের যে সংগঠনগুলো রয়েছেন তারা কেউ আসে নাই, কিন্তু আমাদের আমিরে জামাত কিন্তু তাদের সাথে গেছেন, এবং যারা আমিরে জামাত কিন্তু রীতিমতো বিভিন্ন জায়গায় ফেনীতে গেছেন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। কিন্তু আমি আপনাকে বলতে পারি বাংলাদেশের জনপ্রিয় একটা সংগঠন হচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আর বাংলাদেশ জামাত ইসলামী।
প্রথমত আমি আপনাদেরকে কিছু ধারণা জি বলি। জি হ্যাঁ আমাদের নেতা আমাদের কর্মীদের যেভাবে হত্যা করেছে বিপ্লব এই ভাই, স্বৈরাচার হ্যাঁ সরকার, তথা এই দুই বিষয়টা হাজার নিয়ে চোদ্দ আমরা সালে যাবো এখন যে আমাদের যে আমাদের কেন্দ্রীয় নেতাগুলোকে রীতিমতো হত্যা করেছেন এই স্বৈরাচার সরকার, যেখানে আমরা হারিয়েছি শেষ, একদম শেষ, তথা 14 আগস্ট 2023 আমরা হারিয়েছি আমাদের প্রাণের প্রিয়, আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে সহ আমরা অনেককে হারিয়েছি। আমরা একজন যখন আমাদেরকে একজনকে যখন ফাঁসিতে ঝুলানো হয়, তখন আমরা আরেকজন দাঁড়িয়ে যাই। কেন দাঁড়িয়ে যান জানেন? আচ্ছা আপনার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপ্লব আমাদেরকে ভাই, শিখিয়ে গিয়েছেন, বিপ্লব ভাই তোমরা শুনেন, আপনার আপনার প্রশ্নে, আপনার কথার মাধ্যমে আমরা একটা প্রশ্ন পাচ্ছি। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি একজন একটা প্রশ্ন করবে, হয়তো উনি একটা ইশারা দিয়েছেন। আপনার প্রশ্নটা একটু উপস্থাপন করেন অবশ্যই। বিপ্লব ভাই, আপনি সম্ভবত একটা জাতীয়বাদী দল নিয়ে একটা কথা বলেছেন। জাতীয়তাবাদী দল বা জাতীয়বাদী ছাত্র আল্লাহ দল রসুল থেকে কেউ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি জি আপনি আপনি লাইনে থাকেন, ওই যে একটা প্রশ্নটা নিব আমরা, আপনি প্রশ্নের উত্তরটা দিবেন, তারপর আমরা বিপ্লব ভাই, মুনিরুজ্জামান ভাইয়ের আপনি কাছে যাব। সম্ভবত মাঝখানে বলেছেন, আপনার কথাগুলো যদিও ক্লিয়ার হচ্ছে না। আপনি সম্ভবত বলেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে টিম বন্যার্তদের কাছে যায় নাই। আপনি কি নিউজ দেখেছেন ভাই, না না দেখে বলছেন? জি বিপ্লব ভাই বলেন। ভাই এই ব্যাপারে আমারও একটা প্রশ্ন আছে। জি জি অবশ্যই 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 প্রশ্ন করতে পারেন। বিপ্লব ভাই যে মাত্র যে কথাটা বললো যে ইসলামী ছাত্র শিবির ব্যতীত কাউকে নাকি উনি দেখতে পাচ্ছে না, ওনার এটা কি, উনি কতটা এটা দেখে বা অ্যানালাইসিস করে কথাটা বলেছে আমার জানা নাই, কিন্তু উনি এই ব্যাপারটা ক্লিয়ার করলে ভালো হয় যে উনি কোন ভিত্তিতে এই কথাটা বললো যে ইসলামী ছাত্র শিবির বাদে আর কেউ মাঠে এই নাই। যে অবশ্যই বিপ্লব ভাই আপনার কাছে যাব। দুইজন রাজনৈতিক ভাই ছাত্র ভাই সংগঠনের দুটো প্রশ্ন করেছেন, আপনি বিপ্লব অবশ্যই ভাই প্রশ্নের আরেকটা উত্তরটা কথা দিয়ে তারপর বলেছেন শেষ করবেন। যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাধারণ ছাত্রদের পাশে ছিল। বিপ্লব ভাই, আপনি কি জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ৩৭ জন নেতাকর্মী এই লাস্ট যে যুদ্ধটা হলো, স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পতনের যুদ্ধ, সেই যুদ্ধে ৩৭ জন ছাত্র দলের নেতাকর্মী সহকারে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের মোট ১৬৮ জন লোক শহীদ হয়েছেন। আপনি কি জানেন বিষয়টা? আপনি যে বললেন যে শুধুমাত্র জাতীয় আপনাদের ছাত্র শিবির ছিল, আপনাদের আপনারাই ছিলেন, তাহলে আমরা কি করছি ভাই? এই আচ্ছা লোকগুলা যাই কি হোক, বাড়িতে আমাদের বাড়িতে মোমেন যাওয়া ভাই, আসলে এটা জি আমি আমি বিষয়টি একটু বলি। যে বিষয়টা হচ্ছে যে আমাদের জাভেদ হোসেন বিপ্লব ভাই কিন্তু চট্টগ্রাম লোহাগাড়াতে থাকে। আপনারা জানেন যে চট্টগ্রামের হাটহাজারী সহ কিন্তু বিভিন্ন এলাকাতে বন্যা হচ্ছে। এমনও তো হতে পারে যে নেটওয়ার্কের কারণে উনি হচ্ছে ওনার সংগঠনের যেই কার্যকলাপগুলো ওটা ওটা উনি ওনার নিজস্বভাবে অ্যানালাইসিস করতেছে বা দেখতেছে। এমনও তো হতে পারে যে উনি হয়তো অনলাইনে কোনো কিছু দেখতে পাচ্ছেন না। বিষয়টা এরকম হতে পারে, যেহেতু ওনার অনলাইনে আমরা দেখতে পাচ্ছি যে কথা বলতে সমস্যা হচ্ছে। যাই হোক, এই বিষয়ে তার ওনার সাথে আমরা কথা বলবো আবারও তারপরেও। তো আমরা এখন চলে যাব আমাদের আরেকজন যিনি অতিথি আছেন বর্তমান বাংলাদেশ ভাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের। আমরা কিন্তু এখানে বিভিন্ন সংগঠন থেকে কথা বলছিলাম, কেউ কিন্তু কাউকে কাউন্টার করছিলাম না, কিন্তু উনি আইসা উনি কোনো তথ্য ছাড়া উনি অন্যান্য সকল সংগঠনের উপর আঙুল তুলছেন। এই জন্য আমার প্রশ্নটা করা। যে অবশ্যই অবশ্যই এটার উত্তর উনি অবশ্যই দিবেন লাস্টে। তো আমরা চলে যাবো আমাদের মনিরুজ্জামান মুনির ভাইয়ের কাছে। অবশ্যই আপনার বক্তব্য আপনি বলবেন যে এখানে যারা আছে তাদের বক্তব্য আপনি শুনেছেন বা বুঝেছেন। এর পরিপ্রেক্ষিতে আপনার দল বা আপনার রাজনৈতিক সংগঠনের প্রতি সাধারণ মানুষের কতটুকু আস্থা বা ভরসা আপনারা তৈরি করতে পেরেছেন। ধন্যবাদ। আপনি 5 মিনিটে শেষ করবেন ইনশাল্লাহ। জি, প্রথমেই বিপ্লব ভাই যেই প্রশ্নটা করেছেন বা যিনি যেটা একটা ভুল ইনফরমেশন দিয়েছেন যে বন্যার্থদের পাশে একমাত্র আহ, ইসলামী ছাত্র শিবির আছে, আর কেউ নাই, এটা উনি হয়তো দেখতে ভুল করছেন বা উনি হয়তো কোনো নিউজ দেখেন নাই। যে ওই জায়গায় শুধু ইসলামী ছাত্র শিবির নয়, আমার সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন সহ এবং অন্যান্য রাজনৈতিক দল সহ এবং অনেক সামাজিক সংগঠন অংশগ্রহণ করছে। এখন উনি এটা ঢালাওভাবে শুধুমাত্র ছাত্র শিবিরে আছে আর কেউ নাই, এটা কেমন কেমন কথা বললো উনিই ভালো জানেন। আর তাছাড়া আহ যেই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার হাসিনার পতনের আন্দোলনে
আমাদের ইসলামী আন্দোলনের 18 জন ভাই শহীদ হয়েছে এবং প্রায় হাজার খানেক নেতাকর্মী আহত। এই জায়গায় আহ, সকল রাজনৈতিক দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং আমাদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং আমাদের অনেক ভাই এখন আহত, এখনো অনেকেই গুরুতর আহত। এবং আপনারা হয়তো দেখেছেন ফ্যাসিস্ট সরকারের যে 144 ধারা ছিল, ওই 144 ধারা কিন্তু আমাদের নায়েবে আমির সাহেব সৈয়দ মুফতি ফয়জুল করিম সাহেব উনি কিন্তু প্রথম 144 ধারা ভঙ্গ করে গণভবনের পথে রওনা দিয়েছিলেন। এবং একমাত্র রাজনৈতিক দল আমাদের ইসলামী আন্দোলনের যে নায়েবে আমির উনি কিন্তু সশরীরে ছাত্রদের মাঝে উপস্থিত হয়ে উনি ছাত্রদের আন্দোলনকে একত্রতা ঘোষণা করছেন এবং তাদের আন্দোলনকে সমর্থন দিয়েছেন। এবং আমাদের ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় টিম সহ আমরা তৃণমূল থেকে শুরু করে সবাই সবার জায়গা থেকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছি, যেটার অসংখ্য তথ্য আপনারা বিভিন্ন নিউজে পত্রিকায় দেখতে পারছেন। এবং এই যে এই বন্যার্তদের যে বিষয়টা, এই জায়গায় আমাদের টিম গত 2 দিন আগেই এই, ওই জায়গায় চলে গেছে। তারা উদ্ধার অভিযান থেকে শুরু করে ত্রাণ সামগ্রী বিতরণ থেকে শুরু করে সকল কার্যক্রম পরিচালনা করতেছে এবং আমরা তৃণমূল থেকে নিয়মিত ওই জায়গায় ডোনেট করতেছি এবং ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছি। আর আরেকটা বিষয় হয়তো আপনারা নিউজে দেখেছেন, আমাদের আমির সাহেব সৈয়দ মুফতি রেজাউল করিম পীর সাহেব চরমোনাই আগামীকাল ফেনী, চট্টগ্রাম সহ যে পার্শ্ববর্তী বন্যা কবলিত এলাকাগুলো আছে ওই জায়গায় পরিদর্শনে যাবেন এবং ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। আমরা যে কোনো ক্রান্তিকালে বা যে কোনো ন্যায়সঙ্গত আন্দোলনে সবসময় মাঠে ছিলাম, রাজপথে ছিলাম এবং সকল অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে মাঠে ছিলাম। এবং এরই ফলস্বরূপ আমরা চারো দিক থেকে প্রচুর সাড়া পাচ্ছি। আশা করতেছি যদি বাংলাদেশে ভালো ভোট হয়, এবং আশা করি এখন তো আর স্বৈরাচার সরকার নেই, অবশ্যই সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটা ভোট হবে এবং ওই জায়গায় আমরা নিজেদের ভালো একটা শক্ত অবস্থান দেখাতে পারবো এবং আমাদের ভালো একটা পজিশন হবে ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের তৃণমূল পর্যায়ের প্রতিনিধি আমাদের জনাব মনিরুজ্জামান মনির ভাই। অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন ভাই আমার একটা লাস্ট কথা হচ্ছে, এবং জি। তৃণমূলে আমরা যেটা দেখতে পাইছি যে ইসলামপন্থী যে দলগুলো আছে তারা যদি একটা একতার মধ্যে আসতে পারে, আশা করি আগামীর বাংলা হবে ইসলামের বাংলা ইনশাআল্লাহ। জি, অবশ্যই। আমরা এখন মূল্যবান আপনারা সকলের বক্তব্য শুনেছেন। জাভেদ হোসেন বিপ্লব ভাই, কি আপনি আছেন? জাভেদ হোসেন বিপ্লব ভাই যদি আপনি থাকেন তাহলে একটু আমাকে নক দিবেন, কারণ ওনার এখানে নেটওয়ার্কের প্রবলেম। কারণ হচ্ছে উনি নিজেও বন্যায় কিন্তু উনি নিজেও কিন্তু আটকে আছেন চট্টগ্রামের লোহাগাড়াতে। আপনি জানেন, আমার সাথে সন্ধ্যাবেলাও কথা হয়েছে যে ভাই আমার এখানে খুবই অবস্থা খারাপের দিকে যাচ্ছে, ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে এবং নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। তো আমরা এখন আমাদের সিনিয়র পার্সন যিনি আছেন অ্যাডভোকেট নিয়ামুল হাসান মিশুক ভাইয়ের কাছে আমরা যাব। এখন নিয়ামুল সালে মিশুক ভাইয়ের কাছে আমরা যাব। তো মিশুক ভাই, আপনি অবশ্যই শুনেছেন দুই দলেরই বা দুই পক্ষেরই কিন্তু বক্তব্য শুনেছেন। আমি আশা করি যে আপনি আংশিক কিছু অংশ হয়তো ইসলামী ছাত্র শিবিরের যিনি প্রতিনিধি আছেন ওনার কথা আপনি শুনেছেন। তো এই পর্যায়ে মানে এই মূল্যবোধ থেকে আপনার যে বক্তব্যটুকু বা আপনার যেই কথাটুকু, এটার ভিতরে কিন্তু আমরা শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনি একটু এই বিষয়ে কথা বলবেন যে আসলে দুইটা পক্ষেরই কথা আপনি শুনেছেন। তো তৃণমূল পর্যায়ে আসলে সাধারণ মানুষ কার কাছে নিরাপদ আপনি মনে করছেন? আপনি একজন বিজ্ঞ বিচারক হিসেবে বা আইনজীবী হিসেবে, পাশাপাশি একজন মানুষের প্রতিনিধি হিসেবে, জনগণের প্রতিনিধি হিসেবে নিরপেক্ষভাবে আপনি কয়েকটা বিষয়ে বিশ্লেষণ করবেন যে আসলে দুইটা পক্ষ যদি এক থাকে বা এখন বর্তমান বাংলাদেশে আমাদের যে পরিস্থিতি, সবাই যদি আমরা একত্রবদ্ধভাবে চলি তাহলে কি জনগণের নিরাপত্তা বাড়বে নাকি কমবে, এই বিষয়ে
ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, আবারও বলার জন্য। তো আসলে প্রত্যেকটা রাজনৈতিক দলের মূল কাজই হচ্ছে মানুষের জন্য কাজ করা, মানুষের জন্য কাজ করা এবং মানুষের জন্য কাজ করা। তো সেই বিবেচনায় আমি নিজেও রাজনৈতিক ভাবে কোনো না কোনো একটা পন্থায় আছি। যেহেতু আমি বলছি না, কারণ যেহেতু আপনারা আমাকে এখানে বিচারকের ভূমিকায় রাখতে বলছেন, আমি সেভাবেই কথাবার্তা বলছি। তো রাজনৈতিক দলগুলোর চেষ্টা থাকবে, কর্ম থাকবে মানুষের ভালো কিছু করার জন্য, যাতে মানুষ আরো ভালো থাকতে পারে, সমস্যা বিহীন ভাবে সুন্দর জীবন কাটাতে পারে। তো এই যে ছাত্র আন্দোলনের কথাগুলো সবাই আলোকপাত করলেন, এই ছাত্র আন্দোলনটাকে মূলত আমি কিভাবে দেখছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটাকে মূলত শুরু করেছিল আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা। হ্যাঁ, শিক্ষার্থী ভাই বোনেরা হচ্ছে তরুণ প্রাণ, শক্তি থাকে সবসময় তরুণ প্রাণের ভেতরেই। আসলে আমিও যখন একটা সময় ছাত্র ছিলাম, শিক্ষা খাতের উপর এই স্বৈরাচারী শেখ হাসিনাই ভ্যাট আরোপ করেছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। আমি নিজে ওই আন্দোলনটাতে অংশগ্রহণ করেছি। এমনকি যে এবার যে আপনাদের আমাদের দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো, আমি নিজেও ওইটাতে বুলেটের ভয় উপেক্ষা করে সশরীরে ছাত্রছাত্রীদের সাহস দেওয়ার জন্য চলে গিয়েছিলাম আমাদের গাজীপুরের শিববাড়িতে। এখন এই আন্দোলন কেন বললাম, আসলে এই আন্দোলনের ক্রেডিট যদি এই সাধারণ শিক্ষার্থী ভাইরা অথবা কোনো একক দল বা কোনো একক ব্যক্তি কেউ যদি নিতে চায় এই আন্দোলনের ক্রেডিট, এটা সম্পূর্ণই ভুল হবে। এই স্বৈরাচার পতনের পিছনে একমাত্র আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর শক্তি ছিল, এবং বাংলাদেশের সারা বাংলাদেশের মানুষ, রাজনীতি করে না মানুষটাও এক সময় রাস্তায় নেমে এসেছে এই রক্তের হোলি খেলা দেখে। তো এটা বাংলাদেশের সকল মানুষের ক্রেডিট। এই আন্দোলন শিক্ষার্থী ভাইদের এই ত্যাগ দেখে সারা বাংলাদেশের মানুষ এই আন্দোলনটা করেছে। এটা কেউ কেড়ে নেওয়ার সুযোগ নেই। আর আপনারা সকলেই ভালো কাজ করতেছেন। এখন বাংলাদেশটা আরেকবার গড়ে তোলার সময়। আমাদের অনেক ক্ষতি করেছে, মাথা পিছু প্রায় এক্স্যাক্টলি মনে পড়ছে না, 2 থেকে 3 লাখ এক জায়গায় এক রকম শুনি, এরকম টাকার ঋণ রেখে গেছে এই স্বৈরাচার হাসিনা। এগুলো আমাদেরকে রিকভার করার জন্য সবাই মিলেমিশে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এখন এই যে আরো আমরা ওয়ান স্টেপ ব্যাকওয়ার্ডে চলে গেলাম, এই বন্যায় বানভাসী মানুষ, এদের সম্পর্কে আমাদেরকেই ভাবতে হবে। এগুলো চিন্তা ভাবনার পরেই আসলে আমি মনে করি জনগণ বেলা শেষে সিদ্ধান্ত নিবে। জনগণ এখনো সিদ্ধান্ত নেওয়ার মানসিকতায় আছে বলে আমি মনে করি। ওই পরিবেশ আসবে, ওই সময় আসবে। এই সময়টা পর্যন্ত আমরা কোন দলকে, কোন মতের কে, এগুলো না ভেবে আমরা মানুষের জন্য কাজ করার চেষ্টা করলে এই দেশটা সুন্দর হয়ে উঠবে বলে মনে করি। আর প্রত্যেকটা দলের রাজনৈতিক কর্মকাণ্ড, হ্যাঁ, প্রশংসনীয়, প্রশংসার দাবিদার। কেউ কাউকে ছোট করে দেখার সুযোগ নেই। আর সিদ্ধান্তটা আমরা সাধারণ জনগণের উপর ছেড়ে দেওয়াই ভালো হবে। একটা আমরা আশা করব এই দেশে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে, যার মাধ্যমে জনগণ আসলে বাছাই করে নেওয়ার সুযোগ পাবে কে তার জন্য করেছে। আমরা আগে থেকেই যদি ক্রেডিট নিয়ে কাড়াকাড়ি করি, এটা মনে হয় না আমার ভালো হবে। তো আমি আমার বক্তব্য শেষের দিকে চলে এসেছি। এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে আপনাদের সাথে রাখায়, সম্মানিত জায়গায় রাখায় আপনাদের সকলের নিকট এবং আপনাদের মাধ্যমে সারা দেশের মানুষের নিকট আমার সালাম, ভালোবাসা এবং আমার জন্য দোয়া কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের সম্মানিত আজকে যিনি প্রধান অতিথি ছিলেন, অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি মনে করি যে আমাদের আজকের যে লাইভ অনুষ্ঠান হয়েছে, তৃণমূল পর্যায়ে যে সাধারণ মানুষের ভাবনা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে,
সেক্ষেত্রে আমরা সকল দলের কিন্তু মোটামুটি কয়েকটি দলের আরও যারা ছিলেন, আমাদের আজকের অতিথি ছিলেন সাংবাদিক মুবাশশির হোসেন হৃদয় ভাই। উনি কিন্তু আজকে আমরা দেখেছি যে বন্যা কবলিত এলাকাতে ত্রাণ নিয়ে যাওয়ার জন্য কিন্তু শ্রীপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে কিন্তু ওনারা কাজ করে যাচ্ছেন আমাকে জানিয়েছেন। এবং আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী, তৃণমূল পর্যায়ে একজন কর্মী আমাদের সামন সজীব ভাই, হয়তো আমাদের মোমেন ভাই হয়তো চিনে থাকবেন ওনাকে। সামন সজীব ভাই আজকে আসার কথা ছিল, কিন্তু উনি আসলে ত্রাণের কাজে ব্যস্ত, এই জন্য আসতে পারে নাই। বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি আসার কথা ছিল, আমিরুল ইসলাম মাহবুবে উলামা ভাই, উনিও আজকে ত্রাণে ব্যস্ত, এই জন্য আসতে পারে নাই। আমরা যারা সময় দিয়েছি অবশ্যই আমরা আমাদের মূল্যবান সময়টুকু এখানে ব্যয় করেছি। আমি আমার এমএসটিভি লাইভের পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যে আপনারা মূল্যবান সময়টুকু আমাকে দিয়েছেন, এবং অনেকে অনেক কাজে ব্যস্ত ছিলেন, সমস্ত কাজ ফেলে রেখে আজকে আমাদের এখানে সময় দিয়েছেন। অবশ্যই আগামীতে আবারও আপনাদের দেখা পাবো ইনশাল্লাহ অন্য একটা কোনো লাইভ অনুষ্ঠানে। তো সর্বশেষ আমি আমার যিনি আজকের বিশেষ অতিথি আছেন, আমন্ত্রিত অতিথি আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এর তৃণমূল পর্যায়ের প্রতিনিধি আমাদের মোমেন আকন্দ ভাই, ইঞ্জিনিয়ার মোমেন আকন্দ ভাই, ওনার কাছে আমরা সরাসরি যাব যে আপনার শুভেচ্ছা, সর্বশেষ বক্তব্য, মানে আপনার এমএসটিভি লাইভ সম্পর্কে আপনি কিছু একটা বলে তারপরে আপনার শেষ করবেন ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। আমরা দীর্ঘ 17 বছরের যে একটা ফ্যাসিস্ট সরকারের কবল থেকে আমরা মুক্ত হয়েছি, সেজন্য বাংলাদেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, আপামর জনগণ, সাংবাদিক ভাইয়েরা, শিক্ষকরা সকলের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফ্যাসিস্ট আমি বলবো, পালিয়ে গিয়েছে, তার পতন হয়েছে। হেলমেট লিক বর্তমানে আর দেখতে পাওয়া যায় না, খিচুড়ি নিয়ে মারামারি এখন আর দেখতে পাওয়া যায় না, আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশ বর্তমানে একটা নতুন স্বাধীনতা পেয়েছে। এই নতুন স্বাধীন দেশে আমরা যত রাজনৈতিক দল আছি, যত সামাজিক সংগঠন, যত ইসলামিক সংগঠন, সকলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে একটি সুন্দর উচ্চতায়, একটি সুউচ্চ একটা স্থানে আমরা নিয়ে যেতে পারবো যদি আমরা চাই। তো আমি সকলকে আহ্বান নিজেদের মধ্যে সমস্যা না রেখে আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো। সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমরা কাজ করে যাচ্ছি। পরিশেষে আমি এমএসটিভি লাইভকে ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে আমাকে অতিথি করার জন্য। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, অবশ্যই আমরা লাইভের শেষে একটি ইসলামী সঙ্গীত শুনে তারপরে যাব। আমাদের আজকে শিল্পী উপস্থিত হয়েছেন, শিল্পী নাইম হাসান। আমি তোমাকে মিউট করেছি, তোমাকে আমি যখন প্রয়োজন হবে তখন মিউট করব, তুমি একটি সঙ্গীত বলবো ইনশাল্লাহ। ইসলামী সঙ্গীতের মাধ্যমে আমরা শেষ করবো ইনশাল্লাহ। তো আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের বড় ভাই মনিরুজ্জামান মুনির ভাই। মনিরুজ্জামান মুনির ভাইয়ের কাছে আমরা সর্বশেষ বিদায়ী বক্তব্যের জন্য যাবো ইনশাল্লাহ। 2 মিনিট। প্রথমেই আমি আজকের এই এমএসটিভি লাইভের উপস্থাপক মহসিন শাহিন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আজকের এই লাইভে আমন্ত্রণ করার জন্য, এবং এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন এবং আমাদের কথা শুনতেছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের কথাগুলো শুনতেছিলেন, এবং যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলার
পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা, পীর সাহেব চরমনায়ের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো আমাদের নাইম হাসান ভাইয়া, তুমি একটি ইসলামী সঙ্গীত বলবা, তোমার সঙ্গীত শোনার পরে আমরা শেষ করবো ইনশাল্লাহ। হয়তো নেটওয়ার্কের প্রবলেম। তো ইনশাল্লাহ আজকে আমরা এখানেই আমাদের লাইভটি শেষ করতে চাচ্ছি। তো সকলে ভালো থাকবেন এবং এনএসটিভ লাইভের অন্য একটি প্রোগ্রামে আপনাদের দেখা হবে ইনশাল্লাহ। অবশ্যই লাইভটি সকলে আইডি থেকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।